আপা যে বলছে মানে সবই স্বীকার করছে এবং এই রকম ভার্নারেবল পজিশনের মধ্য দিয়ে আগামী প্রশ্নটা আপার কাছে করেছিলাম যে আপা কাছে আমি কিন্তু এক্স্যাক্টলি উত্তর পাই নাই। এক্স্যাক্টলি আমি আবারও বলতেছি সম্ভব কিনা, আমি আবারও বলতেছি আপনারা রাজনৈতিক দলগুলো মানে এই অবস্থায় সন্তুষ্ট কি না, সন্তুষ্ট না হলে আপনাদের সন্তুষ্ট না, কিন্তু আমি বলি এইখানে কি এক্স্যাক্টলি আসলে উত্তর দেওয়া সম্ভব কিনা, একদম ক্লিয়ার কাট কি উত্তর দেওয়া সম্ভব কিনা, যেহেতু নির্বাচন আরো দেরি আছে বলতে গেলে 12 আপনারা কি সম্ভাবনা দেখছেন যে ভালো হবে? আমি একটু শেষ করি। আপা একটুকে বললেন যে পুলিশ থেকে শুরু হয়েছে যে ঘটনাটা হাদির বিষয়টা, দেখেন এই পুলিশ কি ইন্টারিম গভর্নমেন্টের না? এই যে আইনজীবীরা যারা ছিল, যারা এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এবং এই যে সেটআপটা, এটা কি ইন্টারিম গভর্নমেন্টের না? তাহলে আপনি কিভাবে বলবেন যে ইন্টারিম গভর্নমেন্টের তো একটা হেল্প লাগবে না? এই পুলিশ, এই আইন শৃঙ্খলা বাহিনী, এই যে যারা আছেন, এই সেটআপ নিয়ে তো তাকে ইলেকশন করতে হবে। আপনি ডিঙ্গি নৌকা নিয়ে সাগর পাড়ি দিতে আসলেন কেন? কিন্তু সাগর তোমাকে পাড়ি দিতে হবে। এই কথা তো বলা যাবে না। আপনি যেমন একটু আগে আমাকে বললেন যে আপনার সৈন্য মারা গেলে আপনি কাঁদতে পারবেন না, আমার এইখানে যেই দুর্বলতা আছে, এটা নিয়ে তো আমাকে সরকার পাড়ি দিতেই হবে। করছেন না, সরকার করছে না কারেকশন করছে না। আমি আপনাকে বলছি সরকার কারেকশন করছে না। কিভাবে করবে? এই সরকার কি ডক্টর ইউনূসের, মানে এই সেটআপ কি ডক্টর ইউনূসের? বা আমরা কি বুঝতে পারি, আপনি কি বুঝতে পারেন না যে এই সেটআপে ইউনূস সমর্থন পাচ্ছে না, ডক্টর ইউনূস সমর্থন পাচ্ছে না? আপনি এটা অন্তত বুঝতে পারছেন যে যেই সেটআপ আছে, পতিত সরকারের যে সেটআপ আছে, সেখানে সে সমর্থন পাচ্ছে না বলেই আজকে আইন শৃঙ্খলা বাহিনীর এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে অবনতি, এটার পিছনে এটা একটা বড় কারণ। এবং আমি আগেই বলেছি যে শেখ হাসিনা চলে গেছে, কিন্তু সে কিন্তু তার সেটআপ নিয়ে যায় নাই, এবং আমরা সেই সেটআপকে এই কথা অনেকবার এসেছে। এবং যেদিন হাদি মারা যায় সেদিন নাহিদ ইসলামও খুব আবেগের সাথে বলেছেন যে আমরা অনেক জায়গায় ফেল করেছি, অনেক জায়গায় যতটুকু করার দরকার ছিল করিনি, আবার অনেক জায়গায় আমরা মানে উদারতা দেখিয়েছি। তো এই যে সেটআপটা, আমরা কি পুরোপুরি এই ইন্টারিমের দোষ দিতে পারি? তবে আমি ইন্টারিমের দোষ দিতে পারি না, তবে সেদিন যে ইন্টারিম গভর্নমেন্ট যে কথাটা বললো, এটা আমি এটার পাশাপাশি রাখতে চাই। তিনি অনেক সুন্দর করে হাদির কে নিয়ে অনেক ইমোশনের কথা বলেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু শেষ লাইনে বিচারের কথাটা বলেনি। তা আমার কাছে এটা নিয়ে একটা স্পষ্ট প্রশ্ন আছে যে প্রত্যেকটা মানুষই বিচারের কথা বলছেন, কিন্তু তিনি একটা গভর্নমেন্টের একদম হাইয়েস্ট পর্যায় থেকে কেন বলেনি? তার কোথায় চাপ? তিনি কি কোনো চাপ অনুভব করছেন? বা এই যে পতিত সরকারের যে সেটআপ, সেই সেটআপের মধ্যে আপনি কি মনে করেন? না, আমার কাছে মনে হয় যে তিনি সহযোগিতা পাচ্ছেন না। এবং এই পুলিশ কিংবা এই প্রশাসন, আপনি কি মনে করেন যে 1.5 বছরে অন্ততপক্ষে পুলিশের অনেক বড় মানে একদম ভালো নিয়োগ দেওয়া সম্ভব ছিল? এটা আসলে 1.5 বছরে একটা নিয়োগ প্রক্রিয়া, আমি বলছি মানে অনেক ভালো সংখ্যক, অনেক ভালো সংখ্যক না হলেও একটা কিছু মানে একটা সেটআপ করা যেত। অনেক বড় সংখ্যক না, এটা এই চিন্তাটা অন্তত করা যেত যে আমরা থাকতে। আমি যদি বলি মানে আপা একটা কথা বলি, মানে আপনার জেলা কোনটা যায় না, যে কোনো জেলায় যখন পুলিশের না যে কোনো জেলায় পুলিশের নিয়োগ হয়, সেখানে যদি নিয়োগ হয় 100 জন, সেখানে মানুষ দাঁড়ায়, বাংলাদেশের সক্ষম যুবক দাঁড়ায় কম করে 5,000, মিনিমাম 5,000। তার মানে আপনি কি যদি আগের নিয়োগগুলো কিভাবে হতো, ওখানে দুর্নীতির অভিযোগ ছিল, ঘুষের অভিযোগ ছিল, এমন অভিযোগও আমাদের কাছে এসছে যে যেখানে 5 লাখ টাকা থেকে শুরু করে 25 লাখ টাকা পর্যন্ত কনস্টেবল নিয়োগে ঘুষ লাগতো। যদি কি আপনার কাছে মনে হয় না 1.5 বছরে সরকার যদি চাইতো ওই বাকি 5,000-এর ভিতর থেকে স্বচ্ছভাবে, এটা সম্ভব ছিল, এবং এটা মনে মনে আমিও চাইতাম জেলায় যদি 1,000 নিয়োগ করা যেত। এটা সবসময় আমি মনে মনে চাইতাম নিয়োগ করা যেত, এতদিন তো ট্রেনিং শেষ হয়ে যেত। একটা মানে একটা নিয়োগের সম্ভব ছিল, এবং এই জায়গাগুলোকে ধীরে ধীরে ক্লিয়ার করার একটা ইয়ে ছিল। কিন্তু এটা তো সত্যি কথা যে ডক্টর ইউনূস অরাজনৈতিক একটা গভর্নমেন্ট। অরাজনৈতিক গভর্নমেন্টের কিছু অরাজনৈতিক চিন্তা ভাবনাও থাকে। তারা সবকিছুকে ওই যে ক্ষমা সুলভ, সুশীলতা সুলভ এইভাবে দেখতে চান। ওই যে সেটআপটা যেটা একটা রাজনৈতিক গভর্নমেন্টের মধ্যে থাকে, ওই চিন্তাটা হয়তো ওনার মধ্যে ছিল না,
অথবা উনি কিভাবে চিন্তা করেছেন এটা হয়তো ওনাকে প্রশ্ন করলেই ভালো বোঝা যাবে।